পাকিস্তানে বসে ইরান ভারতের জন্য এমন কি বলে ফেললো যে ইসরায়েলের আনন্দে গাল ফুলে উঠল। যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে মিসাইল বৃষ্টি হচ্ছিল সেই সময় ভারত এমন একটা পদক্ষেপ নিল যা চীন এবং রাশিয়াকেও ভাবতে বাধ্য করলো। ইরান খোলাখুলিভাবে কেন বলল যে মোদি সরকার আমাদের কোনো সাহায্য করেনি, অথচ পাকিস্তান আমাদের সাচ্চা ভাই। আর শেষমেশ ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিওতে ইরানের বিরুদ্ধে গিয়ে এমন কোন চাল চাললো যে গোটা বিশ্বের ভূরাজনীতি একেবারে নড়ে উঠল। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন একটা গল্পে যা সবাইকে কাঁপিয়ে তুলেছে, যা দেখে বিশ্ব হতবাক। এবং কাল পর্যন্ত যে ইরান ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ দিচ্ছিল সে এখন হঠাৎই ইউটার্ন মেরেছে। আত্মার চোখে পাকিস্তানে এখন ইসলামী ভ্রাতৃত্ব দেখা যাচ্ছে। তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল? বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে 13ই জুন 2025-এ ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের একটা হামলা চালায় যা তছনছ করে দেয় ইরানকে। 200-রও বেশি ইসরায়েলি ফাইটার জেট একসাথে ইরানের নিউক্লিয়ার ঘাঁটি, মিসাইল ফ্যাক্টরি এবং মিলিটারি হেডকোয়ার্টারে হামলা চালায়। ইরানের সবচেয়ে বড় মিলিটারি কমান্ডার এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টদের টার্গেট করা হয়। ইরানও চুপচাপ বসে থাকেনি। অপারেশন ট্রু প্রমিস 3-র আওতায় শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা আক্রমণ চালায়। আকাশে বসে গেছিল মিসাইলের মেলা। বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছিল। কিন্তু এই যুদ্ধক্ষেত্রের পেছনে আর একটা যুদ্ধ চলছিল, একটা গোপন যুদ্ধ যার নায়ক ছিল ইসরায়েলের মোসাদ এবং সঙ্গে ছিল আমেরিকার সিআইএ। গোপন রিপোর্টে যে তথ্য বেরিয়ে এলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ইসরায়েলের এই হামলার সাফল্যের সবচেয়ে বড় কারণ ছিল মোসাদের সেই জাল যা তারা বছরের পর বছর ধরে ইরানের মধ্যে বিছিয়ে রেখেছিল। মোসাদের এজেন্টরা হামলার আগেই ভয়ঙ্কর আক্রমণাত্মক ড্রোন ইরানে সক্রিয় করে দিয়েছিল। যখন ইসরায়েলি জেটগুলো আকাশে ছিল তখন মাটিতে মোসাদের কমান্ডো এই ড্রোন দিয়ে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করছিল যাতে ইসরায়েলি বিমানগুলো খোলা আকাশ পায়। এটা ছিল এমন একটা সমন্বিত হামলা যার কল্পনাও কেউ করেনি। এর পরেই খেলায় এন্ট্রি নিল আমেরিকা। যখন ইসরায়েল ইরানের প্রতিরক্ষা দুর্বল করে ফেলেছিল তো তখন 21শে জুন আমেরিকান এয়ারফোর্সের সবচেয়ে ভয়ঙ্কর B-2 স্পিরিট স্টেলথ বোম্বার উড়ে এলো। এই বোম্বারটা সেই বাংকার বাস্টার বোম ব্যবহার করলো যা পাহাড়ের নিচে থাকা ইরানের সবচেয়ে গোপন এবং শক্তপোক্ত নিউক্লিয়ার ঘাঁটি যেমন ফোর্ডো সেগুলো ধ্বংস করলো। এটা এমন একটা কাজ যা হয়তো ইসরায়েল একা করতে পারত না। আমেরিকাই যুদ্ধকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত নিয়ে গেল। এরপর ইরান কাতারে থাকা আমেরিকান বেসে পাল্টা হামলা করলেও ততক্ষণে ওই খেলার মোড় অনেকটা ঘুরে গেছিল এবং 24শে জুন আমেরিকার হস্তক্ষেপের পর যুদ্ধ থেমে গেল। কিন্তু আসল জিও পলিটিক্যাল ভূমিকম্প এরপর শুরু হলো। আর এই ভূমিকম্পের কেন্দ্র হয়ে উঠল ভারত। যুদ্ধের ঠিক পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুকাদ্দাম এমন একটা বিবৃতি দিলেন যা দিল্লির সাউথ ব্লকে চাঞ্চল্য ছড়িয়ে দিল। এবং তিনি পাকিস্তানি মিডিয়ায় বললেন, এই কঠিন সময়ে ভারত সরকার আমাদের কোনো সাহায্য করেনি। ভারত সরকার আমেরিকার প্রভাবের মধ্যে আছে এবং ইসরায়েলের সঙ্গে তার গভীর বন্ধুত্ব রয়েছে। আর তারা আমাদের পক্ষে ভোটটুকু পর্যন্ত দেয়নি। এর ঠিক উল্টে তিনি পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হলেন আর তাকে একজন সাচ্চা ইসলামী ভাই বললেন। দেখুন, এটা কোনো সাদামাটা স্টেটমেন্ট ছিল না, এটা ছিল সচেতনভাবে পরিকল্পিত কূটনৈতিক আক্রমণ। ইরান জেনে শুনে পাকিস্তানের মাটি বেছে নিয়েছিল যাতে ভারতের কানে এই বার্তা জোরে পৌঁছে যায়। আর পাকিস্তানকে পুরস্কার দিচ্ছিল আর ভারতকে দিচ্ছিল তার নিরপেক্ষতার জন্য শাস্তি। কিন্তু থামুন, গল্পে আর একটা টুইস্ট আছে। যখন ইসলামাবাদে ইরান ভারতকে দোষারোপ করছিল তখন দিল্লিতে বসে ইরানি দূতাবাসের কর্মকর্তারা অন্যরকম ভাষা
বলছিলেন, আর তারা বলছিলেন আমাদের ভারতের কাছ থেকে আশা বেশি, কিন্তু আমরা হতাশ নই। আর তারা ভারতের জনগণ আর রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানালেন। কিন্তু বড় চতুরতায় ভারত সরকারের নামটা এড়িয়ে গেলেন। এটা ছিল ইরানের গুড কপ ব্যাড কপ খেলা। তো তাহলে প্রশ্ন উঠছে, আসলে ভারত এমন কি করেছিল যার ফলে ইরান এত চটল? এর উত্তর লুকিয়ে আছে এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সেই বৈঠকে, যেখানে ভারত সিংহের মতো গর্জন করেছিল। যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল তখন এসসিওতেও, যেখানে রাশিয়া, চীন, পাকিস্তান, ইরান এবং ভারত সবাই সদস্য, আর তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ করলো। ওই প্রস্তাবে বলা হলো ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সবাই ভেবেছিল ভারতও তাতে সই করবে। অবশেষে ইরান তো এসসিওতে ভারতের বন্ধু, কিন্তু ভারত যা করলো তাতে সবাই হতবাক। ভারত শুধু এই প্রস্তাবে সই করতেই অস্বীকার করলো না, বরং পুরো আলোচনাতেই অংশ নিল না। ভারত পরিষ্কার জানিয়ে দিল এই বিষয়ে আমাদের নিজস্ব অবস্থান আছে এবং আমরা কারোর চাপে আসবো না। এটা কোনো সাদামাটা কূটনৈতিক চাল ছিল না, এটা ছিল নতুন ভারতের ইন্ডিয়া ফার্স্ট নীতির বিশ্বের সামনে ঘোষণা। ভারত রাশিয়ার মতো বন্ধুকেও বুঝিয়ে দিল নিরাপত্তার স্বার্থের কথা আসবে তখন ভারত কোনো ব্লকের অংশ হয়ে সিদ্ধান্ত নেবে না। ভারতের এই পদক্ষেপ ইসরায়েলের জন্য ছিল বিরাট নৈতিক এবং কূটনৈতিক সমর্থন। ভারত কোনো শব্দ না বলেই বিশ্বকে জানিয়ে দিল যে সে কার পাশে আছে। এখন প্রশ্ন, ভারত ইরান নামক পুরনো বন্ধু এবং পাকিস্তানের পড়শি শত্রুর সাথে শত্রুতা নেওয়ার ঝুঁকি নিয়ে ইসরায়েলের পাশেই কেন দাঁড়ালো? এই কেনর উত্তর লুকিয়ে আছে ভারত ইসরায়েলের সেই বন্ধুত্বে, যা শুধু কথার নয় বরং আগুন আর ইস্পাতে। গত কয়েক বছরে বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ইসরায়েল ভারতের এমন একটা কৌশলগত পার্টনার হয়ে উঠেছে যার কোনো তুলনা নেই। এই বন্ধুত্ব শুধু কৃষি বা জলের প্রযুক্তি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই সম্পর্ক প্রতিরক্ষা, গোয়েন্দা এবং অত্যাধুনিক হাতিয়ারে। পরিসংখ্যান দেখুন, 2019 থেকে 2023 পর্যন্ত ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা ছিল। ইসরায়েলের মোট ডিফেন্স এক্সপোর্টের 37% ভারত কিনেছিল। আজ ইসরায়েল রাশিয়ার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম হাতিয়ার সরবরাহকারী। এটা শুধু কেনাবেচার সম্পর্ক নয়, এটা মেক ইন ইন্ডিয়ার সম্পর্ক। বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম যা ভারত এবং ইসরায়েল মিলে বানিয়েছে, তো আজ ভারতীয় নৌবাহিনী সেটা ঢাল হয়ে উঠেছে। নিজস্ব ফাইটার জেট তেজসের চোখ কান অর্থাৎ র্যাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইসরায়েলের এলটিএ কোম্পানি বানিয়েছে। আমাদের পাইলটদের হেলমেট ইসরায়েলি প্রযুক্তিতে সজ্জিত। স্পাইক, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং হেরন ড্রোনগুলো যা শত্রুদের আতঙ্কে ফেলে দেয়, সেগুলো এই বন্ধুত্বেরই ফসল। এই প্রযুক্তি ভারতকে চীন এবং পাকিস্তান দুই পড়শির সাথেই একসাথে মোকাবিলা করার ক্ষমতা দেয়। এই বিশ্বাস যে যখনই ভারতের দরকার হয়েছে, যেমন কার্গিল যুদ্ধে ইসরায়েল চট করে পাশে দাঁড়িয়েছে, তাই যখন সিদ্ধান্ত নেওয়ার সময় এলো ভারত এমন বন্ধুকেই বেছে নিল যে সময় মতো পাশে থাকে, না যে কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা করে। এসসিওতে ভারতের সিদ্ধান্ত এই কৌশলগত বাস্তবতার ফল। কিন্তু ভারত এক চোখে ইসরায়েলকে দেখছিল আর অন্য চোখে ইরানকে নজরে রাখছিল, কেননা ভারত জানে ইরানকে পুরোপুরি উপেক্ষা করা যাবে না। এর কারণ একটা বন্দর, ইরানের চাবাহার পোর্ট। এই চাবাহার শুধু একটা বন্দর নয়, এটা পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর ভারতের সোনালী দরজা। এটা সেই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের গুরুত্বপূর্ণ অংশ, যা ভারতকে সরাসরি রাশিয়া এবং ইউরোপের সঙ্গে যুক্ত করবে। ভারতের এনার্জি সুরক্ষা ওই অঞ্চল সংক্রান্ত। ভারতের 40% তেল আমদানি পাশের হারমুজ প্রণালী হয়ে আসে, তাই ভারত ইরানের সাথে সম্পর্ক ভাঙতে পারে না। এই কারণেই একদিকে ভারত এসসিওতে ইরানকে ধাক্কা দিল এবং অন্যদিকে
অপারেশন চালিয়ে হাজার হাজার ভারতীয় ইরান থেকে নিরাপদে ফিরিয়ে আনলো। আর এতে ইরান সরকার ভারতকে পুরোপুরি সাহায্য করলো। এটাই ভারতের কূটনীতির কারিশমা। এটাকেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি। নিজের সিকিউরিটির জন্য ইসরায়েলের সাথে বন্ধুত্ব রাখা, আবার অর্থনৈতিক এবং কানেক্টিভিটির স্বার্থে ইরানের সাথেও সম্পর্ক বজায় রাখা। ভারত তার সিকিউরিটিকে কানেক্টিভিটি থেকে আলাদা করে ফেললো, অর্থাৎ দুটো রেলপথে ভিন্ন গাড়ি চালানো শুরু করলো। কিন্তু পাকিস্তানে ইরানের বিবৃতি সেই ভিন্ন করার নীতিরই উত্তর। ইরান বলছে, আপনি নিরাপত্তা এবং কানেক্টিভিটিকে আলাদা করে দেখতে পারবেন না। আপনার সিদ্ধান্তের পরিণাম হবে, আর সেই পরিণাম আজ গোটা বিশ্ব দেখছে। একটা নতুন গোষ্ঠী গড়ে উঠছে। ভারতের এই পদক্ষেপের পর ইরান এবং পাকিস্তান একে অপরের কাছে এসছে, আর তারা মিলিতভাবে সামরিক মহড়া করা এবং হাতিয়ার তৈরির কথাও বলছে। যে ইরান কাল পর্যন্ত ভারতের বন্ধু ছিল, আজকে সে ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। আর এই নতুন বন্ধুত্বকে মদত দিচ্ছে রাশিয়া এবং চীন। এই দুই দেশ এশীয়তে ইসরায়েলের বিরুদ্ধে ছিল। এভাবে ভারতের পশ্চিমে একটা নতুন কৌশলগত ব্লক গড়ে উঠতে দেখা যাচ্ছে। রাশিয়া, চীন, ইরান, পাকিস্তানের ব্লক, এবং এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা, ভারত এবং ইসরায়েলের গোষ্ঠী। এটা দক্ষিণ এশিয়ায় নতুন গ্রেট গেম, বা বলা যায় নতুন কোল্ড ওয়ারের শুরু। এক পাশে সামুদ্রিক শক্তি, অন্য পাশে স্থলশক্তি, আর এই খেলার কেন্দ্রবিন্দুতে ভারত। কিন্তু বন্ধুরা, ইরান পাকিস্তানে মুখে মুখে কথা বলে গেছে, আর ভারত বিশ্ব মঞ্চে নিজের জায়গা তৈরি করে গেছে। কারণ জিও পলিটিক্সের এই খেলায় কোনো দেশের ভবিষ্যৎ কথায় নয়, নির্ধারিত হয় সিদ্ধান্তে। ভারত তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিশ্ব তা নোট করেও ফেলেছে, আর এবার পরের চালও ভারতই চালবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং একজন ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।